মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি, তখন দেখি বাড়িতে অচেনা লোক, আর আমাদের না জানিয়েই শুরু হয়ে গেছে গাছ কাটা। সকালটা যে এরকমভাবে শুরু হবে সত্যি ভাবিনি। ওয়েলকাম ব্যাক টু এক কাপ চা উইথ পম্পিতে। চলো আজকের গল্পটা একসঙ্গে শুরু করি। সত্যি বলতে কি, সেদিন সকালে কিন্তু আমাদের একবারও মনে হয়নি যে দিনটা অন্যরকম হতে চলেছে। একদম অন্যান্য দিনের মতোই সকাল শুরু হয়েছিল। আমরা দুজনেই মেয়েকে সকালে উঠিয়ে রেডি করলাম, তারপর দুজনে মিলে সেদিন ওকে স্কুলে দিয়ে এলাম। সাধারণত সৌভিকই ওকে স্কুলে দিয়ে আসে, কিন্তু যেদিন ওর অফিস থাকে সেদিন সকালের দায়িত্বটা আমার। তো সেদিনও সব কিছু একদমই নর্মাল ছিল, তাও আমরা মেয়েকে দুজনেই সেদিন দিতে গিয়েছিলাম স্কুলে। মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুজন যখন বাড়ির দিকে ফিরছি, আর বাড়িতে ঢোকার মুখেই হঠাৎ সৌভিক বলল, ব্যাকইয়ার্ডের গেটটা খোলা কেন? আমি তখনও ভাবিনি ব্যাপারটা কি হতে পারে, কিন্তু একটু এগিয়ে গিয়ে দেখি বাড়িতে লোক। আর আমরা দুজনেই তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছি, কারণ আমাদের কাছে আগে থেকে এমন কোনো ইনফরমেশনই ছিল না যে সেদিন বাড়িতে কেউ আসবে। তারপর ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনারা এসেছেন গাছ কাটতে। এবার তোমাদের একটা কথা বলি, আমরা যখন এই বাড়িতে এসেছিলাম না, তখন ব্যাকইয়ার্ডে মোট 4টে গাছ ছিল বড় বড়। তারপর কিছুদিন আগে তার মধ্যে একটা গাছ কেটে দেওয়া হয়েছিল বারবার ঝড়ে পড়ে যাচ্ছিল বলে। তারপর কিছুদিন আগে তার মধ্যে আর একটা গাছও কেটে দেওয়া হয়েছিল। পরে আমরা জানতে পেরেছিলাম পাশের বাড়ি থেকে অবজেকশন আসার কারণেই সেটা করা হয়েছিল। আর এবারও আরও কয়েকটা গাছ কাটতে লোক চলে এসেছে, কিন্তু আমাদের সবচেয়ে অবাক লাগছিল একটা জিনিসই, আমাদের তো জানানোই হয়নি যে আজকে লোক এসে গাছগুলো কেটে নিয়ে যাবে। যিনি গাছ কাটার কাজ করেন তিনি অবশ্য এর আগে একবার এসেছিলেন, গাছগুলো দেখে গিয়েছিলেন, কিন্তু সেদিনই যে কাজ শুরু হয়ে যাবে সেটা আমরা একদমই জানতাম না। জানলে অন্তত আমাদের ব্যাকইয়ার্ডের টবগুলো, গাছপালাগুলো যেগুলো একটু সরিয়ে রাখা দরকার সেগুলো আগে থেকে সরিয়ে রাখতাম। পরে ওনাদের সঙ্গে কথা বলার পর জানতে পারলাম বাড়ির ওনারের নির্দেশেই ওনাদের পাঠানো হয়েছে। তখন আর কি করার, যেখানে আমরা থাকি সেটা আমাদের নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি, তাই বাড়ির ওনারের এই সিদ্ধান্তকে তো আমাদের রেসপেক্ট করতেই হবে। তারপর যখন একটার পর একটা গাছ কেটে দেওয়া হলো, তখন ব্যাকইয়ার্ডটা অনেক বড় হয়ে গেল, এটা সত্যি কথা। আগেও ব্যাকইয়ার্ডটা যথেষ্টই বড় ছিল, কিন্তু এতগুলো গাছ থাকার কারণে জায়গাটার মধ্যে অন্যরকম একটা গ্রিনারি ছিল। গাছগুলো কেটে যাওয়ার পর জায়গাটা যেন হঠাৎ অনেক বেশি খোলা, অনেক বেশি ফাঁকা লাগছিল। আর জানি এটা আমাদের নিজেদের বাড়ি নয়, কালকে আমরা এ বাড়িতে থাকবো কি না সেটাও জানি না, তবুও গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা তো থাকেই। একটা গাছকে প্রতিদিন দেখতে দেখতে, তার যত্ন নিতে নিতে হঠাৎ একদিন সেটাকে না দেখতে পাওয়াটা মন খারাপ করার মতোই বিষয়। তাই বাড়িটা বড় লাগছিল ঠিকই, কিন্তু আমার কাছে ব্যাকইয়ার্ডটা যেন একটু ছোট হয়ে গিয়েছিল। যাই হোক, ওনারা যখন কাজ শেষ করে চলে গেলেন তখন আমিও ভাবলাম এসব নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো আমাদের চলবে না, এবার রান্নাঘরে ঢোকাই যাক। সেদিন এমন একটা রান্না করেছিলাম যেটা সবাই মিলে ভালোবেসে খেতে পারি। আর সৌভিকেরও জানো তো সেদিন অফিসে বসতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। এই ধরনের কাজ হলে তো বাড়িতে লোকজন থাকলে একটু সঙ্গে থাকতেই হয়, তাই ও নিশ্চিন্তে নিজের কাজেও বুঝতে পারছিল না। সব কিছু সামলে যখন রান্নাঘরে ঢুকলাম তখন দিনের অনেকটাই এগিয়ে গেছে। চলো ঝটপট করে তোমাদের সঙ্গেও একটু রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে চিংড়িগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। তারপর অন্য একটা পাত্রে সামান্য সাদা তেল আর অল্প একটু ঘি গরম করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এলো আমার ফেভারিট পার্ট, নারকেলের দুধ। তোমরা কি রান্নায় নারকেলের দুধ ব্যবহার করো? আমি কিন্তু মাঝে মধ্যেই করি। আর নারকেলের দুধ দিলে জানো তো একটা আলাদা ফ্লেভার চলে আসে, একটা খুব শাটল সুইটনেস আর ক্রিমি একটা ফ্লেভার, যেটা পুরো রান্নাটাকেই অন্যরকম করে দেয়। সেদিনও আমি তাই সাধারণভাবে চালে ডাবল জল না দিয়ে আমি দিয়েছিলাম নারকেলের দুধ। তারপর 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। হাই ফ্লেমে 10 মিনিট রান্না করার পর আমি ঢাকা খুলে আবার একটু নুন আর পরিমাণ মতো অল্প চিনি দিয়েছিলাম। আর দিয়েছিলাম কি বলতো, বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা অ্যাড করার পর গন্ধে পুরো বাড়িটাই মমো করছিল। তখন একটু বেটার ফিল করছিলাম। এক নিমেষেই মনে হলো গাছ কাটার অনেকটা মন খারাপ ভালো হয়ে গেল। এরপর আমার রান্নার
মেন ইনগ্রিডিয়েন্ট সেটাই অ্যাড করলাম, চিংড়ি মাছ, যেটা হালকা ভেজে আমি তুলে রেখেছিলাম। তারপর ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতো লো ফ্লেমে রান্না করেছিলাম। 5-7 মিনিট পর ঢাকা খুলে যখন দেখলাম যে জলটা অনেকটা মরে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, তখন আমি নিচে একটা তাওয়া বসিয়ে তার উপর পাত্রটা বসিয়ে দিলাম। একদম ফ্লেমটা লো করে বেশ 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এইভাবে করলে আমার মনে হয় যে কোনো ধরনের পোলাওই খুব সুন্দর ঝরঝরে হয়। আর তখন যে গন্ধটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল, সত্যি বলছি গো, গাছ কাটার পর যে ব্যাকইয়ার্ডটা এত ফাঁকা লাগছিল, রান্নাঘর থেকে সেই গন্ধটা বেরিয়ে যেন পুরো বাড়িটাকে আবার একটু ভরিয়ে দিচ্ছিল। এইসব করতে করতে জানো তো কখন যে অনেকটা সময় চলে গিয়েছিল বুঝতেই পারিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়েকে স্কুল থেকে আনতে বেরিয়ে পড়লাম। এটা তো আমার এভরিডে রুটিনেরই একটা অংশ। সৌভিক যেদিন অফিসে যায় সেদিন সকালে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসি, আর দুপুরে আবার ওকে আনতে যাই। এগুলো করতে করতে সত্যি বলতে কখনো মনে হয় একটা দিনের মধ্যে কতগুলো ছোট ছোট কাজ যে আমরা করে ফেলি তার হিসাবই থাকে না। কিন্তু দিনের শেষে ওই ছোট্ট ছোট্ট কাজগুলোই তো আমাদের এভরিডে লাইফ। মাথা তো নেই, মাথা আছে, মাথায় বুদ্ধি নেই, শুধু গোবর ভরা আছে, গোবরে ভর্তি, তাই তো? আর সেদিন সন্ধেবেলাও মেয়ে একটা নতুন আবদার করেছিল, ও ব্রেড বানানো শিখবে। আমার মেয়েটার রান্নার প্রতি কিন্তু সত্যি খুব ইন্টারেস্ট। আমি যখনই কিছু বানাই তখন ওর হাজারটা প্রশ্ন, কেন এটা দিলে, এটা কতটা দিতে হয়, এটা আগে দেবো না পরে, এটা কিভাবে মাপবো, ও সব কিছু শিখতে চায় একসঙ্গে। আর যেগুলো ওকে সঙ্গে নিয়ে করা পসিবল সেগুলো আমি চেষ্টা করি ওকে সঙ্গে নিয়েই করতে। তাই সেদিনে ওকে নিয়েই কিচেনে বসে ব্রেড বানানোর মেজারমেন্ট থেকে শুরু করে কিভাবে ইনগ্রেডিয়েন্টস মাপতে হয় সেগুলোই শেখাচ্ছিলাম। এই বয়সে হয়তো সব কিছু পারফেক্টভাবে মনে রাখবে না, কিন্তু আমি চাই রান্নাঘরটা ওর কাছে শুধু কাজের জায়গা না হয়ে মায়ের সঙ্গে গল্প করার, কিছু শেখার আর একসঙ্গে সময় কাটানোর একটা জায়গা হয়ে থাকুক। এভাবেই দেখতে দেখতে আমাদের দিনটাও শেষ হয়ে গেল। সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছিল, তারপর গাছ কাটা নিয়ে একটু মন খারাপ, তার মধ্যেই রান্না বান্না, মেয়েকে স্কুল থেকে আনা, আর সব শেষে মেয়েকে নিয়ে একটু ওর সঙ্গে সময় কাটানো। আসলে প্রতিদিনের জীবনটা একরকমই, তাই না? খুব বড় কিছু না ঘটলেও সেদিনের মধ্যে কত ছোট ছোট ঘটনা জমে থাকে, আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকেই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট 1 কাপ চায়ের আড্ডায় থেকো। নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।